আপনারা একটু কাউকে বলেন যে কাউকে একজন হোস্ট যেন দেওয়া হয়। আহ, তাহলে সবাইকে মিউট করে দেন, আর আপনারা সবাই একটু নিউজে মিউট হয়ে যান। ওকে, তাহলে আজকে আমরা শুরু করব নেগেটিভ লিস্ট অফ দ্য ইমপ্লাইড অথরিটি। এর আগে আমরা লাস্ট ক্লাসে যেটা শেষ করেছিলাম সেটা হচ্ছে ইমপ্লাইড অথরিটি কি কি আছে পার্টনারের, এবং কি কি ইমপ্লাইড অথরিটি আছে। ওকে, আন্ডার সেকশন 19। তো আমরা গতকাল এখানে শেষ করেছিলাম। তো এইখানে আচ্ছা, আপনারা কি একটু সবাই মিউট করবেন নিজেদেরকে, কারণ স্যার হোস্টকে বললে ভালো হয় স্যার, সে তো সবাইকে মিট করে দিতে পারে। হোস্টকে প্রেসিডেন্ট দেখাইলে মেহেদি হাসান, মেহেদি হাসান আপনি কি নিজেকে একটু মিউট হন। মেহেদি হাসান, আলামিন কাউসার, আলামিন কাউসার আপনি একটু মিউট করেন নিজেকে। আলামিন কাউসার, আলামিন কাউসার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ইমরান হোসেন খান। ওকে, সো আমরা গত ক্লাসে যেটা লাস্ট আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ইমপ্লয়েড অথরিটি অফ এ পার্টনার। আচ্ছা, আইটি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম স্যার। কাউন্সিলর, হ্যাঁ। ওকে, তো তাহলে আমরা এখন শুরু করব যে মানে আমরা লাস্ট যেটা শেষ করেছিলাম সেটা হচ্ছে এমপ্লয়েড অথরিটি অফ এ পার্টনার, মানে যে অথরিটিটা কোথাও লিখে রাখার দরকার নাই, কোনো এগ্রিমেন্টে থাকার দরকার নাই, কন্ট্রাক্টে উল্লেখ থাকার দরকার নাই। যে অথরিটিটা, যে অথরিটিগুলা একজন পার্টনার বিং এ পার্টনার অফ ফার্ম সে অ্যাপ্লাই করতে পারে বা সে এক্সারসাইজ করতে পারে। তিনটা এমপ্লয়েড অথরিটির কথা বলা হচ্ছে এখানে। অ্যাক্ট ফর নর্মাল বিজনেস। নর্মাল বিজনেস মানে হচ্ছে যদি কোনো পার্টনারশিপ ফার্ম তারা হার্ডওয়্যারের বিজনেস করে, তাহলে হার্ডওয়্যার পণ্যের কেনা বেচা এটা নর্মাল বিজনেস। তাহলে ওই ফার্মের পার্টনাররা এই হার্ডওয়্যারের কেনা বেচা করতে পারবে, এই ব্যাপারে কারো অথরিটি নেওয়ার দরকার নাই, এটা ইমপ্লাইডলি থাকবে। আর অ্যাক্ট ইন ইউজুয়াল ওয়ে সেটা হচ্ছে এই বিজনেস করতে গিয়া ইউজুয়াল ওয়েতে সে বিজনেসটা করবে। সে ফর এক্সাম্পল, কারো যদি মাল ডেলিভারি দিতে হয় তাহলে সে ট্রাক বা হচ্ছে যে লরিতে করে ডেলিভারি দিবে, এ ব্যাপারে কারো অথরিটি নেওয়ার দরকার নাই, এটা ইমপ্লাইডলি তার থাকে। আর হচ্ছে অ্যাক্ট ইন ফার্মস নেম, মানে সে নিজেকে রিপ্রেজেন্ট বলতে পারবে যে আমি অমুক ফার্মের বা এবিসি ফার্ম বা এক্স ওয়াই জেড ফার্মের বিজনেস করি। তো এবং সেই ফার্মকে বাইন্ড করবে, এইটার ইন্টেনশন তার যদি থাকবে, এটাও তার একটা ইমপ্লয়েড অথরিটি। আমরা মোটা দাগে লাস্টে আলোচনা করেছিলাম এভাবে যে ইমপ্লয়েড অথরিটি, এই তিনটে এমপ্লয়েড অথরিটি একজন পার্টনারে থাকে। একটা হচ্ছে নর্মাল বিজনেস করার অথরিটি, আরেকটা হচ্ছে বিজনেসটা নর্মাল ওয়েতে করার বা ইউজুয়াল ওয়েতে করার অথরিটি, আরেকটা হচ্ছে ফার্মের নামে ব্যবসা করার অথরিটি। এই তিনটে অথরিটি একটা পার্টনারের থাকে, এমপ্লয়েডলি থাকে। এখন আমরা আলোচনা করব যে এই এমপ্লয়েড অথরিটির নেগেটিভ লিস্ট কি কি, মানে এমপ্লয়েড অথরিটির মধ্যে পড়ে না একদম লিখিতভাবে যে এই জিনিসগুলো এমপ্লয়েড অথরিটির মধ্যে পড়বে না। হ্যাঁ? একটা লিস্ট আছে, সেই এই যেখানে যে কয়টা আছে পয়েন্ট, এই কয়টা পয়েন্ট আপনার এমপ্লয়েড অথরিটির মধ্যে পড়বে না। এই কয়টা কাজ করতে গেলে অবশ্যই তাকে সুনির্দিষ্টভাবে অথরিটি নিয়ে তারপর এই কাজগুলো করতে হবে। প্রথমটা হচ্ছে সাবমিট এ ডিসপিউট অফ দ্য ফার্ম টু আরবিট্রেশন। আরবিট্রেশন মানে হচ্ছে যে বিকল্প, যদি বিরোধ নিষ্পত্তি, যেমন মীমাংসার ব্যাপার আমরা যদি বলি, আহ, মানে
কোনো একটা ডিসপিউট যেটা আহ, যার কোনো একটা ডিসপিউট, ধরেন যে কোনো একটা থার্ড পার্টি ফার্মের এগেনস্টে মামলা করেছে, অথবা ফার্ম কোনো একটা পার্টির এগেনস্টে মামলা যদি করে, তাহলে এই ডিসপিউটটা কোর্ট থেকে সরিয়ে আরবিট্রেশনে নেওয়ার অধিকার কোনো ফার্মের পার্টনারকে এককভাবে দেওয়া হয়নি। মানে এটা ইমপ্লয়েড অথরিটির মধ্যে পড়ে না। প্রথম পয়েন্টটা আপনারা কি বুঝতে পারলেন? না স্যার। বুঝতে পারেননি? আচ্ছা, আমি একটু উদাহরণ দিয়ে যদি বলি। ধরেন যে কোনো একজন থার্ড পার্টি আপনি যে ফার্মের পার্টনার, সেই ফার্মের বিরুদ্ধে মামলা করেছে। এখন আপনি, অথবা আপনি কোনো থার্ড পার্টির বিরুদ্ধে মামলা করেছেন। আর আহ, বিষয়টা হচ্ছে যে আপনি যদি কারো বিরুদ্ধে মামলা করেন, তাহলে সেই মামলা আপনি আরবিট্রেশনে নিয়ে যেতে পারেন। আরবিট্রেশন অনেকটা মধ্যস্থতার মতো বিষয়টা, যেমন কোনো একটা মীমাংসার দিকে যাওয়া। যে আমি, ধরেন যে কোনো একটা কোর্টে যদি একটা মামলা চলে, সেই মামলার আউটকাম আসতে হয়তো অনেক দীর্ঘমেয়াদী সময়ের সাপেক্ষ ব্যাপার থাকতে পারে। তো যার কারণে একটা আরবিট্রেশনের মাধ্যমে কোনো একটা মামলা বা বিরোধ নিষ্পত্তি করা যেতে পারে। আরবিট্রেশন মানে হচ্ছে যে, ধরেন বিষয়টা এরকম, সালিসি ব্যবস্থা বা মধ্যস্থতা বা নিষ্পত্তি। ধরেন যে এখানে কোর্টের রায় হইতে হইতে 10 বছর বা 20 বছর লেগে যেতে পারে। এখন আপনার এত সময় ধৈর্য নাই, বা আপনার এত সময় নেওয়া সম্ভব না। তো আপনি কি করতে পারেন? সেই মামলাটা বা সেই ডিসপিউটটা আপনি আরবিট্রেশনের মাধ্যমে সেটেল করতে পারেন। সেখানে পার্থক্য হচ্ছে যে আপনি কোর্টে গেলে যেমন আপনি আপনার জায়গায় স্ট্রং, আপনার প্রতিপক্ষ তার জায়গায় স্ট্রং, কিন্তু আরবিট্রেশনের ক্ষেত্রে এইখানে কম্প্রোমাইজিং দৃষ্টিভঙ্গি থেকে আসা হয়। আরবিট্রেশনে যে যায় এবং যাকে নিয়ে যাওয়া হয়, তারা একটা কম্প্রোমাইজিং দৃষ্টিভঙ্গি নিয়ে আসে যে আমাকে কিছু ছাড়তে হবে বা আমার প্রতিপক্ষ কিছু ছাড় দিবে। এই দুইজনের ছাড়ের মাধ্যমে আমরা একটা মীমাংসায় পৌঁছাবো। এটাই হচ্ছে আরবিট্রেশন। তো তাহলে এখানে বলা হচ্ছে যে আরবিট্রেশনে কোন একটা ডিসপিউট আরবিট্রেশনে নেওয়ার অধিকার কোন একটা পার্টনারের, এটা ইমপ্লয়েড অথরিটির মধ্যে পড়ে না। তার মানে, ধরেন যে আপনি এবিসি ফার্মের একজন পার্টনার, আপনার আপনার ফার্ম কোন এক থার্ড পার্টির এগেনস্টে মামলা করেছে। মানে আপনার ফার্ম হচ্ছে বাদী, বিবাদী হচ্ছে থার্ড পার্টি বা তৃতীয় পার্টি, তৃতীয় পক্ষ কেউ। তো এখন আপনি আপনার ফার্মের পার্টনার হিসেবে আপনি এই মামলাটা কোর্ট থেকে উঠিয়ে আরবিট্রেশনে নিতে পারেন না উইদাউট এক্সপ্রেসড অথরিটি অফ ইউর ফার্ম। মানে আপনার ফার্ম বা আপনার অন্যান্য পার্টনার যদি আপনাকে উল্লিখিতভাবে সুনির্দিষ্টভাবে এই অথরিটি দেয় যে আপনি ওই মামলাটা আরবিট্রেশনে নিতে পারেন, তাহলেই শুধুমাত্র আপনি নিতে পারবেন। আপনি বলতে পারবেন না যে আমি যেহেতু এই ফার্মের পার্টনার, তো আমি চাইলেই এই মামলাটা কোর্ট থেকে সরিয়ে আমি আরবিট্রেশনে নিয়ে যেতে পারি। এটা সম্ভব না। ঠিক আছে, আপনার ইমপ্লয়েড অথরিটির মধ্যে পড়ে না। এটা মাথায় রাখতে হবে যে ইমপ্লয়েড অথরিটি যেগুলা, সেই কাজগুলা করতে কারো অনুমতি প্রয়োজন হয় না। কোথাও লিখে আপনাকে অথরিটি দেওয়ার প্রয়োজন হয় না। আপনি ইমপ্লয়েডলি সেই কাজ করার অথরাইজড। এর আগে যে তিনটা আমরা পড়লাম, আর এইখানে আমরা পড়তেছি নেগেটিভ লিস্ট অফ ইমপ্লয়েড অথরিটি। তার মানে এই কাজগুলা ইমপ্লয়েড অথরিটির মধ্যে পড়বে না। এই কাজগুলো আপনাকে যদি করতে হয়, আপনি যদি মানে এই কাজগুলা যদি কোনো পার্টনার করতে চায়, তাহলে তাকে এক্সপ্রেসড অথরিটি নিতে হবে অন্যান্য পার্টনারদের কাছ থেকে বা ফার্মের কাছ থেকে। তার মধ্যে একটা হচ্ছে কোর্টে বিবাদমান কোনো মামলা, সেটা আরবিট্রেশনে নিয়ে যাওয়া। এটা একটা ফার্মের কোনো একজন পার্টনার, সে তার ইমপ্লয়েড অথরিটির মধ্যে এটা পড়ে না। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে। দেন আরেকটা হচ্ছে ওপেনিং ব্যাংক অ্যাকাউন্ট অন বিহাফ অফ ফার্ম ইন 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 ওন নেম। মানে আপনার নিজের নামে একটা ফার্মের বিহাফে আপনি নিজে 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 একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। ঠিক আছে?
এটা আপনার ইমপ্লয়েড অথরিটির মধ্যে পড়ে না। কম্প্রোমাইজ বা রিলিংকুইশ ক্লেম বাই দ্য ফার্ম, এখানে বলা হচ্ছে যে ধরেন আপনার ফার্ম কারো কাছে টাকা পায়, হ্যাঁ, সে ফর এক্সাম্পল 1 লাখ টাকা পায়। তো আপনি একজন পার্টনার, আপনি বললেন সেই দেনাদারকে যে ঠিক আছে আপনি 80,000 টাকা দেন, 20,000 টাকা মওকুফ করে দিলাম। এটা আপনি করতে পারবেন না, এটা আপনার এমপ্লয়েড অথরিটির মধ্যে পড়ে না। যদি আপনাকে করতে হয় সব ফার্মার পার্টনারকে বা ফার্মের অনুমতি নিয়ে করতে হবে। এখানে থার্ড ফোর্থ যে পয়েন্টটা, এটা অলরেডি আলোচনা করা হয়েছে, এটা ওই প্রথমটার মতো, উইথড্র এ সুট অর প্রসিডিং ফাইল অন বিহাফ অফ দ্য ফার্ম। ফার্মের বিহাফে যদি কোনো মামলা হয় সেটা আপনি উঠিয়ে নিতে পারবেন না, উইথড্র করতে পারবেন না। প্রথমটা ছিল আরবিট্রেশন নিতে পারবেন না, মানে মামলাটা তুলে আপনি একটা বিকল্প বা নিষ্পত্তিতে যেতে পারবেন না। আর ফোর্থ পয়েন্টে যেটা বলা হচ্ছে, ফার্মের বিহাফে যদি কোনো মামলা করা হয় তাহলে সেই মামলা আপনি তুলে নিতে পারবেন না, হ্যাঁ, অন্যান্য পার্টনারের অনুমতি ছাড়া বা এক্সপ্রেসড অথরিটি ছাড়া। অ্যাডমিট এনি লাইবিলিটি ইন এ সুট অর প্রসিডিং এগেইনস্ট দ্য ফার্ম। ধরেন যে অ্যাডমিট এনি লাইবিলিটি মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনার ফার্মের নামে মামলা হলো, সেই মামলায় ফার্মের নামে জরিমানা দেওয়ার অর্ডার হইলো, সেই জরিমানাটা আপনি মেনে নিতে পারবেন না নিজে নিজে, হ্যাঁ। আমি যদি আরো উদাহরণ দেই, একটা উদাহরণ দেই, ধরেন যে নিম্ন আদালতে আপনার ফার্মের এগেনস্টে একজন তৃতীয় পক্ষ মামলা করেছে। নিম্ন আদালতের রায় অনুযায়ী আপনার ফার্মকে 1 লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে। তো আইন বলতেছে যে অন্যান্য পার্টনাররা যদি অনুমতি না দেয় তা আপনি একা একা এই মামলার রায় মেনে নিতে পারবেন না। অন্যান্য পার্টনাররা যদি বলে যে আচ্ছা ঠিক আছে তুমি মেনে নাও, তাহলে মেনে নিতে পারবেন। আবার অন্যান্য পার্টনাররা যদি বলে যে না আমরা উচ্চ আদালতে যাব, তাহলে আপনাকে উচ্চ আদালতে যেতে হবে। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? স্যার, এটাই শুধু ফার্মের নামে হলে, যদি পার্টনারের নামে যদি দায় হয়, লাইবিলিটিটা হয়, তাহলে? পার্টনারের নামের লাইবিলিটি তো ব্যক্তিগত, সেটা তো ভিন্ন কথা। সেটা তো, ধরেন যে আমি এবিসি ফার্মের পার্টনার, আমার ব্যক্তিগত, আমার মানে ব্যক্তিগত একটা মামলা আছে আমার বিরুদ্ধে। তো সেই মামলার রায় আমি মেনে নিব কি নিব না সেটা তো ফার্মের কাউকে জানার কোনো বিষয় নেই। এটা জি স্যার। বলা হচ্ছে যে ফার্মের নামে যদি মামলা থাকে, সেই মামলার রায় যদি থাকে যে জরিমানা দিতে হবে, সেই জরিমানাটা আমি ফার্মের পার্টনার হিসেবে ফার্মের হয়ে মেনে নিতে পারবো না একা একা। একা একা মেনে নিতে পারবো না, বুঝছি স্যার। ফার্মের নামে আমি ইমুভেবল প্রপার্টি কিনতে পারবো না সবার অনুমতি ছাড়া, এটাও আমার ইমপ্লয়েড অথরিটির মধ্যে পড়ে না। আবার ইমুভেবল প্রপার্টি যেটা ফার্মের নামে আছে সেটা আমি ট্রান্সফারও করতে পারবো না। ঠিক আছে? আর ফার্মের বিহাফে আমি কোনো নতুন পার্টনারশিপে এঙ্গেজ হতে পারবো না। ঠিক আছে? এই কাজগুলো আমি আমার ইমপ্লয়েড অথরিটির মধ্যে পড়ে না। এটা, এই কাজগুলা করতে হলে আমাকে অবশ্যই এক্সপ্রেস অথরিটি নিতে হবে। ঠিক আছে? কিন্তু যদি মানে স্যার বাকি পার্টনারদের বাকি অনুমতি। পার্টনারদের অনুমতি নিতে হবে, কিন্তু যদি এই কাজগুলা করার এই অথবা এই কাজগুলোর কোনো একটা কাজ যদি আপনার ফার্মের ব্যবসার জেনারেল বিজনেসের মধ্যে পড়া যায়, তাহলে আবার আপনার অনুমতি নেওয়ার দরকার নেই। যেমন এখানে আমি বললাম যে ফার্মের নামে আপনি ইমুভেবল প্রপার্টি কিনতে পারবেন না বা ফার্মের থেকে ট্রান্সফারও করতে পারবেন না। ইমুভেবল প্রপার্টি মানে জমি, বিল্ডিং, এরকম। এটা এক্সপ্রেস অথরিটি নিয়ে আপনাকে করতে হবে জেনারেলি। কিন্তু আপনার ফার্মের বিজনেসই যদি হয় জমির কেনা বেচা করা, আপনার ফার্মের বিজনেসই হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস, অথবা আপনার ফার্মের বিজনেসই হচ্ছে ফ্ল্যাট কেনা বেচার ব্যবসা, তো তাহলে তো এইটা আপনার 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 ফার্মের জেনারেল বিজনেস, ইউজুয়াল বিজনেস।
যেহেতু এই ধরনের ক্ষেত্রে তাহলে আপনার এই এই নেগেটিভ লিস্ট আপনার জন্য প্রযোজ্য হবে না। আমি যদি আরো ক্লিয়ার করে বলি, একটু আগে আমি যেটা বললাম যে ইমুভেবল প্রপার্টি কেনা বেচা করা এটা ইমপ্লয়েড অথরিটির মধ্যে পড়ে না, এটা সাধারণ ক্ষেত্রে। কিন্তু যদি আপনার ফার্মের ব্যবসায়ী হয় ইমুভেবল প্রপার্টি কেনা বেচা করা, এটাই আপনার ফার্মের ব্যবসা, তাহলে কিন্তু আবার এই ইমুভেবল প্রপার্টি কেনা বেচা করতে আপনার এক্সপ্রেস অথরিটি দরকার নেই, ওটা ইমপ্লয়েড অথরিটির মধ্যেই পড়বে। বিষয়টা কি ক্লিয়ার আপনাদের কাছে? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? অ্যাকাউন্ট না স্যার। পর্যন্ত না। এখন পর্যন্ত না। ওকে, এরপরে আসি যে ইমার্জেন্সি ক্ষেত্রে জরুরি অবস্থায় পার্টনারের ইমপ্লয়েড অথরিটি বা পার্টনারের অথরিটি কি আছে কিনা। ধরুন জরুরি অবস্থায়, তো ধরেন যে আপনার এই একটু আগে আমি যেটা বললাম যে ফার্মের বিরুদ্ধে কোনো আহ অর্থদণ্ড, হ্যাঁ, যেটা জরিমানা, সেটা কোনো পার্টনার ইমপ্লয়েডলি মেনে নিতে পারবে না। এখন ঘটনাটা যদি এরকম হয়, ধরেন যে আপনার আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তর আসছে, এসে কোনো একটা ব্যত্যয় পেয়েছে, আইনের ব্যত্যয় পেয়েছে, ওরা সাথে সাথে আপনাকে 10,000 টাকা জরিমানা করলো। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি সাথে সাথে 10,000 টাকা দিয়ে দেন, তাহলে আপনি আপনার দোকান বন্ধ করতে হবে না, আপনি দোকান কন্টিনিউ করতে পারবেন। কিন্তু আপনি যদি 10,000 টাকা এখন না দেন, তাহলে আপনার দোকান বন্ধ করতে হবে এখনই, এবং 3 দিন হয়তো লাগতে পারে এই জরিমানাটা দিয়ে তারপরে আবার ব্যবসা নতুন করে শুরু করতে। এখন দেখা গেল যে আপনি যদি সাথে সাথে জরিমানাটা দিয়ে দেন, তাহলে আপনার জন্য লাভ। কারণ 3 দিন যদি আপনার ব্যবসা বন্ধ থাকে, বা আজকে যদি জরিমানা না দেওয়ার কারণে ব্যবসা বন্ধ করতে হয় আজকে আপাতত টেম্পোরারি বেসিসে, আপনার 10,000 টাকার অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কি করবেন আপনি? আপনি তো জরিমানার টাকা দিয়ে দিবেন, তাই না? কারণ আপনি চিন্তা করতেছেন, আপনি চিন্তা করবেন যে আমি যদি এখন টাকাটা দিয়ে দেই, আমার 10,000 টাকা গেল। আর যদি ব্যবসা বন্ধ করে দেই একদিনের জন্য, তাহলে আমার 1 লাখ টাকা লোকসান হবে। তাহলে তো এটাই ভালো যে আপনি জরিমানার টাকাটা দশ দিয়ে হাজার দিবেন, টাকা জরিমানা দিয়ে দিবেন। তাহলে এই ক্ষেত্রে এ ধরনের এভাবেও কিন্তু আপনাদের আইন চিন্তা করছে। এক্ষেত্রে আইন বলছে যে আপনি ওই জরিমানার টাকা দিতে পারবেন, যদিও আপনার ইমপ্লয়েড অথরিটির মধ্যে পড়ে না। দেখেন সেকশন 21 কি বলছে, যে ইমপ্লয়েড অথরিটি পার্টনারের ইমার্জেন্সিতে, মানে ইমার্জেন্সি সিচুয়েশনে পার্টনার এমপ্লয়েড অথরিটির বাইরেও কাজ করতে পারে। সেই ক্ষেত্রে 2টা কন্ডিশন ফুলফিল করতে হবে। কি কি কন্ডিশন? টু প্রোটেক্ট ফার্ম ফ্রম লস। প্রথম কন্ডিশন হচ্ছে যে আপনি যে কাজটা এমপ্লয়েড অথরিটির বাইরে গিয়ে করতে চাচ্ছেন, সেই কাজটা হতে হবে যেন সেটা ফার্মের লস থেকে ফার্মকে রক্ষা করে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এইটা আপনার ফার্মের ব্যবসা না হয়ে আপনার ব্যক্তিগত ব্যবসা যদি হতো, তাহলেও কি আপনি একই কাজ করতেন? যদি আনসার হয় ইয়েস, তাহলেই আপনি সেই কাজটা করতে পারবেন, যদিও এটা এমপ্লয়েড অথরিটির মধ্যে পড়ে না, সেটাকে ইমার্জেন্সি ধরা হচ্ছে। হুম। এই এই একই উদাহরণটা যদি আমরা চিন্তা করি যে ভোক্তা অধিদপ্তর যে জরিমানা করলো, এই জরিমানার টাকা যদি আপনি সাথে সাথে না দেন, তাহলে ফার্মের ক্ষতি হবে। প্রথম কন্ডিশন ফুলফিল করলো। দ্বিতীয় কন্ডিশনে বলতেছে যে এটা পার্টনারশিপ ব্যবসা না হয়ে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যবসা যদি হইতো, তাহলে কি আপনি জরিমানার টাকা দিয়ে দিতেন, নাকি ওই জরিমানার এগেনস্টে মামলা করতেন, নাকি আপনি 2 দিন অপেক্ষা করে পরে জরিমানার টাকাটা দিতেন? আপনার নিজের ব্যবসা যদি হতো। এই 2টা কোশ্চেনের আনসার যদি ইয়েস হয়, তাহলে আপনি ইমার্জেন্সি হিসেবে ট্রিট করতে পারেন ওই কোনো ঘটনা, এবং ইমার্জেন্সি কেসে আপনি এমপ্লয়েড অথরিটির বাইরে গিয়ে কাজ করতে পারবেন। ক্লিয়ার?
জি স্যার, ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন আছে? সেকেন্ডটা একটু। হুম, সাদিয়া আফরিন না? জি, সাদিয়া আফরিন বললেন, মানে আবার একটু জি বোঝাতে স্যার। বললেন। আপনাকে শুনতে পাইনি আমি। মানে সেকেন্ড বার বোঝানোর জন্য রিকোয়েস্ট কে করলেন? সাদিয়া সেকেন্ড আফরিন? বার বলিনি স্যার, মানে লাস্টেরটা। ও, সেকেন্ড পয়েন্টটা, আচ্ছা আচ্ছা। তো ওটা তো বলতে হবে, স্পষ্ট করে বলেন। আমি তো আহ, আপনি রিকোয়েস্ট রিকোয়েস্ট করাতে তো আমি অখুশি না, আমি তো খুশি। আমি বোঝানোর জন্য, আমি বোঝা, আপনাদের লাগলে আমি আবার বোঝাবো, এই মেন্টালিটি থেকেই আমি বারবার জিজ্ঞেস করছি বুঝতে পারছেন কিনা বা আরো বুঝাইতে হবে কিনা। হ্যাঁ, সো এখানে দ্বিধা করবেন না, সংকোচ করবেন না। কেউ না বুঝলে বলবেন নির্দ্বিধায় যে আমি বুঝিনি, আবার বোঝান। আচ্ছা, আপনি বললেন যে সেকেন্ড পার্টটার কথা বলছে যে আইন চিন্তা করতেছে এরকম করে যে আপনার মনে হতে পারে আরে পার্টনারশিপ ব্যবসা ভাগের জিনিস, আমি যেটা ভালো মনে করি করি। হ্যাঁ, ক্ষতি হলে সবার হবে, আমার একার তো হবে না। এরকম মেন্টালিটি আপনার আসতে পারে কিনা? জি স্যার। এটা আইনও বুঝে, আইন যারা তৈরি করেছে তারা নিজেরাও এটা বুঝে। এই জন্য ওরা বলতেছে যে আপনি যে ইমার্জেন্সি বিষয় হিসেবে বিবেচনা করবেন কোনো একটা ঘটনাকে, তো সেই ঘটনার সময়ে আপনি নিজে চিন্তা করবেন যে এটা যদি পার্টনারশিপ ব্যবসা না হয়ে আপনার একক ব্যক্তিগত ব্যবসা হতো। একক ব্যক্তিগত ব্যবসা হইলে তো আপনার লাভ লসের ভাগ অন্য কেউ নিবেন, আপনার ক্ষতির ভাগ আপনাকেই বহন করতে হবে। তো আপনার ব্যক্তিগত ব্যবসা হলে কি আপনি যে কাজটা ইমার্জেন্সি ধরে যে কাজটা আপনি করতে চাচ্ছেন, সেটা কি করতেন নাকি করতেন না? করতাম না। হ্যাঁ, যদি আনসার হয় যে না, আপনি জরিমানার টাকাটা ব্যক্তিগত ব্যবসা হলে এখনই দিয়ে দিতেন, তাহলে ফার্মের ক্ষেত্রে এইটা ইমার্জেন্সি সিচুয়েশনে এই একই জিনিস অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে? মানে অ্যাপ্লাই করতে পারবো নাকি অ্যাপ্লাই করতে হবে? অ্যাপ্লাই করতে হবে বিষয়টা না, আপনি ইমপ্লয়েড অথরিটির বাইরে অথরিটি অ্যাপ্লাই করতে পারেন। কোন কোন ক্ষেত্রে? একটা কন্ডিশন হচ্ছে যে এই কাজটা করলে ফার্মের ক্ষতি থেকে সেভ হবে কিনা। আরেকটা হচ্ছে যে আপনি ব্যক্তিগত ব্যবসা হলে এই কাজটা করতেন কিনা। যদি আনসার ইয়েস হয়, তাহলে আপনি ইমপ্লয়েড সেক্ষেত্রে স্যার অথরিটির করব, বাইরে গিয়ে, ইমপ্লিমেন্ট করব। হ্যাঁ, এমপ্লয়েড অথরিটির বাইরে গিয়ে কোনো একটা কাজ করতে পারেন। যেমন, আমি যদি একদম একই উদাহরণ বারবার বলছি, যে আপনি একটা হার্ডওয়্যারের ব্যবসা করেন পার্টনারশিপে, আপনারা তিনজন পার্টনার। তো আপনি একা আছেন দোকানে, বাকি দুইজন নাই, ধরেন যে। এখন এই মুহূর্তে আপনার দোকানে ভোক্তা অধিদপ্তরের একটা ইন্সপেকশন হলো। ইন্সপেকশনে ইনস্ট্যান্ট আপনাকে 10,000 টাকা জরিমানা করা হলো। তো ভোক্তা অধিদপ্তর বলতেছে যে আইদার আপনি এখনই 10,000 টাকা দিবেন জরিমানার টাকা, অথবা আপনি যদি জরিমানার টাকা না দেন, আমরা এখন দোকান বন্ধ করে দিব। ঠিক আছে? তো জরিমানার টাকা না দিলে কি হতে পারে, যে পরবর্তীতে আপনি 2 দিন পরে গিয়ে জরিমানা দিতে পারেন, অথবা আপনি এই জরিমানার এগেনস্টে মামলা করে দিতে পারেন আদালতে গিয়ে, যে না, আমি এই জরিমানা মানিনি। তাই তো? তো এখন আইন বলতেছে যে এই যে ফার্মের এগেনস্টে কোনো মামলা হতে যদি কোনো অর্থদণ্ড হয়, সেই অর্থদণ্ডটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। এটা আমার ইমপ্লয়েড অথরিটির মধ্যে পড়ে না। এটা যদি অ্যাকসেপ্ট করতে হয়, তাহলে সকল পার্টনারের এক্সপ্রেসড অথরিটি লাগবে। তা এখন আমি তো দোকানে একা, বাকি দুই পার্টনার তো নেই। ধরে নিলাম তাদের সাথে মোবাইলেও যোগাযোগ করা যাচ্ছে না, অতএব তাদের সাথে তাদের সম্মতি নেওয়া যাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কি এই জরিমানার টাকা এখন দিতে পারবো কিনা। প্রথম আনসার হচ্ছে যে এটা ইমপ্লয়েড অথরিটির মধ্যে পড়ে না, অর্থাৎ অন্যান্য পার্টনারদের অনুমতি ছাড়া আমি এটা করতে পারি না।
এখন আসি সেকশন 21-এ বলতেছে যে আমি কি এইটারে ইমার্জেন্সি সিচুয়েশন ধরে, সেকশন 21-এর আন্ডারে ইমার্জেন্সি সিচুয়েশন ধরে আমি জরিমানার টাকা দিয়ে দিতে পারি কিনা, যদিও আমার ইমপ্লয়েড অথরিটির মধ্যে পড়ে না। যদি আমাকে এটাকে ইমার্জেন্সি ধরে এমপ্লয়েড অথরিটির বাইরে নিয়ে ধরতে হয়, তাহলে আমাকে দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে। একটা হচ্ছে যে আমি যে কাজটা করতে চাচ্ছি, মানে জরিমানার টাকাটা দিয়ে দিতে চাচ্ছি, এটা কি, এই কাজটা কি ফার্মের ক্ষতি থেকে প্রোটেক্ট করে কিনা। আনসার ইজ ইয়েস, প্রোটেক্ট করে। বিকজ আমি যদি এখন জরিমানার টাকা না দেই, আমার দোকান বন্ধ করবে, আর আমার দোকান একদিন বন্ধ থাকলে 1 লক্ষ টাকা ক্ষতি হবে। তার মানে জরিমানার টাকা দিয়ে দেওয়াই ভালো। তার মানে প্রথম কন্ডিশন ফুলফিল করলো। দ্বিতীয় কন্ডিশনের কথা বলতেছে যে এটা পার্টনারশিপ ব্যবসা না হয়ে আমার ব্যক্তিগত ব্যবসা, একক ব্যবসা যদি হতো, তাহলে কি আমি এই জরিমানার টাকা দিতাম এখনই, নাকি তার এগেইনস্টে মামলা করে দিতাম? তো এই ক্ষেত্রে স্যার, আনসার ইয়েস। আমি আমার ব্যক্তিগত ব্যবসা হইলেও আমি এই টাকাটা এখনই দিয়ে দিতাম, কারণ তাতেই আমার ভালো। এই দুইটা যদি অ্যাফার্মেটিভ হয়, দুইটা অ্যান্সার যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে আমাকে বলা হচ্ছে যে সেটাকে ইমার্জেন্সি সিচুয়েশন ধরা হবে, এবং সেই ইমার্জেন্সি সিচুয়েশনে আমার এমপ্লয়েড অথরিটির বাইরে গিয়েও আমি করতে পারি কাজ। ক্লিয়ার, সাদিয়া? কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। স্যার, এই ক্ষেত্রে যদি কেউ কোনো ফ্রডের শিকার হয় তখন কি ফার্ম দায়ভার নেবে নাকি তার ব্যক্তিগত দায়ভার হবে? ফ্রড কিভাবে, একটু উদাহরণ দিয়ে যদি বলেন। স্যার, হয়তো মানে ধরেন যে ওই যে যে আসছে মানে ওই অধিদপ্তর থেকে বা যা আসছে, তো যদি কোনো ফেক কিছু হয় বা এরকম সামথিং হয়, এন্ড সে এটা রিয়েলাইজ করতে পারলো না তখন, এন্ড সে টাকা দিয়ে দিল। ভোক্তা অধিদপ্তর ফ্রড মানে হতে পারে, কিন্তু সেটা তো আবার একটা নতুন একটা পেন্ডুলাম বক্স ওপেন হলো, যে ভোক্তা অধিদপ্তর যে আসলো, তারা আসলে ভোক্তা অধিদপ্তর না, তারা ভুয়া, তাই তো বলতে যাচ্ছেন? হ্যাঁ, যদি কোনো ভুয়া কিছু হয় বা সে ওটা বুঝতে পারলো না, সে টাকা দিয়ে দিল জরিমানার টাকা। সে বুঝতে না পারলে, এটা বুঝতে, কেউ যদি বোনাফাইড একটা, এই জিনিসটা সব জায়গাতেই আছে, কেউ যদি গুড ফেথ বা বোনাফাইডে কোনো কাজ করে, তাকে তার জন্য লায়াবল করা যায় না। ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। তারপরে কিছু স্পেসিফিক কিছু প্রভিশন আছে, আপনারা একটু দেখে নিবেন, এগুলা অলরেডি কিছু আলোচনা করা হয়েছে। যেমন এখানে বলা হচ্ছে, সেকশন 20-তে বলা হচ্ছে যে পার্টনারশিপ এগ্রিমেন্ট বা কন্ট্রাক্টের মধ্যে ইমপ্লয়েড অথরিটি বা এক্সপ্রেসড অথরিটি এগুলাকে মডিফাই করা যেতে পারে, যেমন ইমপ্লয়েড অথরিটি বাড়িয়ে দেওয়া যেতে পারে বা কমিয়ে দেওয়া যেতে পারে। হ্যাঁ, এটা এগ্রিমেন্ট বা কন্ট্রাক্টের মধ্যে এগ্রি করা যেতে পারে। যেমন কোনো নোটিশ টু এ পার্টনার, মানে কোনো থার্ড পার্টি অথবা কোনো কোর্ট বা কোনো রেগুলেটরি বডি ফার্মের বিষয়ে যদি কোনো পার্টনারকে নোটিশ করে, তাহলে সেটা বিবেচনা করতে হবে যে এটা ফার্মকে নোটিশ করা হয়েছে। হ্যাঁ, ফার্ম রিলেটেড বিষয়, তার ব্যক্তিগত বিষয় না। মানে ফার্মের ব্যবসা রিলেটেড কোনো বিষয়ে কোনো থার্ড পার্টি যদি কোনো পার্টনারকে নোটিশ ইস্যু করে, সেটা ধরে নেওয়া হবে সেই ফার্মকেই নোটিশ ইস্যু করা হয়েছে। অন্যান্য পার্টনাররা সেটা বলতে পারবে না যে না, এটা ফার্মকে নোটিশ করা হয়নি, এটা তাকে ব্যক্তিগতভাবে করা হয়েছে। সেকশন 25-এ বলা হয়েছে যে প্রত্যেক পার্টনার তারা জয়েন্টলি এবং সেভারালি লায়াবল ফর অল অ্যাক্ট অফ দ্য ফার্ম, ফার্ম যত কাজ করবে সেই কাজের জন্য প্রত্যেক পার্টনার, এভরি পার্টনার যে কাজ করবে সে না, ফার্মের হয়ে যে যেই কাজ করবে সেই সকল কাজের জন্য প্রত্যেক পার্টনার তারা জয়েন্টলি এবং সেভারালি লায়েবল থাকবে।
সেকশন 26 বলা হচ্ছে যে ফার্ম ইজ লায়াবল ফর লস ইজ কজড টু থার্ড পার্টি অ্যারাইজিং ফ্রম wrongful act of a partner in ordinary course of business। তো তাহলে বলা হচ্ছে যে ফার্মের কোনো পার্টনার যদি কোনো ভুল কাজ করে, সেই কাজের জন্য ফার্ম লায়াবল থাকবে থার্ড থার্ড পার্টির কাছে। ধরা যাক আপনি একটা ফার্মের পার্টনার, আপনি একটা ভুল কাজ করলেন বা আপনি কারো ক্ষতি করলেন ফার্মের কাজ করতে গিয়ে, তো ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তি আপনার ফার্মকে ক্লেম করতে পারবে, আপনার ফার্মে এসে ক্লেম করতে পারবে। তো আপনার ফার্মের অন্যান্য পার্টনার এটা বলতে পারবে না যে আমরা তো কেউ এই কাজ করিনি, তো যে করেছে আমাদের যেই পার্টনার এই কাজ করেছে, এই যে রংফুল অ্যাক্ট করেছে তাকে গিয়ে ধরো, এটা বলতে পারবে না। সেকশন 27-এ বলা হচ্ছে যদি কোনো পার্টনার বিজনেস রিলেটেড কোনো বিষয়ে থার্ড পার্টির সাথে থার্ড পার্টির কোনো অর্থ আত্মসাৎ করে, তাহলে থার্ড পার্টি ফার্মকে লায়াবল করতে পারবে এবং ফার্ম বাধ্য থাকবে সেই টাকা পরিশোধ করতে। ধরা যাক আপনি এক ফার্মের পার্টনার, আপনি আপনার ফার্মের বিজনেস রিলেটেড কোনো একটা বিষয়ে কোনো এক তৃতীয় পক্ষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে নিলেন। ধরা যাক যে আপনি মাল ডেলিভারি দেওয়ার কথা বলে অ্যাডভান্স নিলেন, পরে এই টাকা আপনি আত্মসাৎ করলেন। তো এখন তৃতীয় পক্ষের অধিকার আছে ফার্মকে এই কাজের জন্য লায়াবল করা। তো কি হবে যে ফার্ম বাধ্য থাকবে ওই তৃতীয় পক্ষকে তার ডিমান্ড বা তার ক্লেম বুঝিয়ে দিতে। হুম। পরবর্তীতে যেহেতু পার্টনার এটা আত্মসাৎ করেছে, পরবর্তীতে ফার্ম পার্টনারের কাছ থেকে, যে পার্টনার আত্মসাতের সাথে জড়িত ছিল সেই পার্টনারের কাছ থেকে উসুল করতে পারবে, কিন্তু থার্ড পার্টিকে পেমেন্ট করতে হবে আবার ফার্মকে। মানে ফার্ম মানে এখানে থার্ড পার্টির স্বার্থটাকে প্রোটেক্ট করা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে, কারণ থার্ড পার্টি থার্ড পার্টির দ্বারা দ্বারা ঘুরতে পারবে না, এক কথায় থার্ড পার্টির অধিকারকে সমুন্নত রাখা হয়েছে। যে আপনার কোন একজন পার্টনার আত্মসাৎ করলো, তারপরে সেই যে আত্মসাতের শিকার হলো সেই ব্যক্তি আপনার ফার্মে আসলো, আপনি বললেন যে না ভাই আমরা এই কাজের সাথে জড়িত না, যে করছে তাকে গিয়ে ধরো, সেটা হবে না। আইন বলে দিছে যে ফার্মকেই পরিশোধ করতে হবে। পরবর্তীতে ফার্ম ওই থার্ড পার্টির কাছ থেকে উসুল করে নিতে পারবে, সেটা ভিন্ন কথা, কিন্তু ফার্স্ট স্টেজে থার্ড পার্টির কাছে লায়াবল থাকবে ফার্ম ইটসেলফ। ক্লিয়ার? জি স্যার। স্যার জি বলেন। স্যার সেকশন 26-এ পার্টনার ফার্মের বাইরে গিয়ে যদি বিজনেস রিপ্রেজেন্ট করে, তাহলে ফার্ম লাইবেল হবে না, ইন্ডিভিজুয়ালি পার্টনার লাইবেল হবে, এটা বলতেছেন স্যার? না না না, আপনি যা বললেন ঠিক উল্টা, দুইটা উল্টা কথা। একটা হচ্ছে আপনি প্রথমে ফার্মের বিজনেসের বাইরে গিয়ে বলছেন, এটা এটা উল্টা কথা হয়েছে। এটা হচ্ছে ফার্মের বিজনেসের মধ্যে। আমরা পার্টনারশিপ অ্যাক্টে যা করব সবই ফার্মের বিজনেস রিলেটেড। একজন পার্টনার তার ব্যক্তিগত বহু বিষয় থাকতে পারে, সেইগুলা ফার্মের এই পার্টনারশিপ অ্যাক্টের মধ্যে আসবেই না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ওই পার্টনার যে ফার্মের কোনো ব্যবসার কাজে গিয়ে ভুল কোনো কাজ করলো, রংফুল কোনো কাজ করলো, সেই কাজের জন্য ফার্ম লায়াবল থাকবে। ঠিক আছে, থার্ড পার্টির কাছে ফার্ম লায়াবল থাকবে। ধরেন যে আপনি থার্ড পার্টি, আমি একটা ফার্মের পার্টনার, আমি আপনার সাথে কোনো অন্যায় কাজ করলাম ফার্মের বিজনেস রিলেটেড, সেই অন্যায় কাজের জন্য আপনি আমার ফার্মকে গিয়ে ধরতে পারবেন। ধরেন যে আমি এবিসি চার্টার্ড অ্যাকাউন্টেন্টস এই ফার্মের একজন পার্টনার, তো আপনি এবিসি চার্টার্ড অ্যাকাউন্টস এর কাছে যে যায় আপনার ক্ষতির জন্য আপনি ক্লেম করতে পারবেন। তখন এবিসি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলতে পারবে না যে আমি এই কাজ করিনি, পান্নু মিয়া সাহেব এই কাজ করেছে তাকে গিয়ে ধরেন। এটা ওই ওই ফার্ম এটা বলতে পারবে না। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আমি স্যার সেকশন 27 না
26 বলছি স্যার, 26 এর। সেকশন 27 এবং সেকশন 26 এগুলো একই, একটাকে একটা বলছে রংফুল অ্যাক্ট আর একটা বলতেছে আত্মসাৎ। এখন ক্লিয়ার? জি স্যার। সেকশন 26 এবং সেকশন 27 এটা একই জিনিস। একটা সেকশন 26-এ বলা হচ্ছে রংফুল অ্যাক্ট, মানে রংফুল অ্যাক্ট মানে ভুল কাজ, এটা যে কোনো কিছু হতে পারে। আর 27 বলা হচ্ছে যে মিস অ্যাপ্লাইজ মানে আত্মসাৎ করা। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন? না স্যার। ওকে, এখন আমরা আসি যে মাইনর মাইনর কিভাবে একটা ফার্মের পার্টনার হয়, এবং পার্টনার যদি হয় তাহলে তার রিস্ক এন্ড লায়াবিলিটিস কি, যেটা আমরা প্রথম লেকচারে বলেছিলাম। মাইনর নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই সেকশন 30-তে বলা হচ্ছে মাইনর সে নতুন ফার্মের পার্টনার হতে পারবে না। ওকে, কারণ মাইনরের সাথে কোনো এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট সেটা ভয়েড হয়। আমরা কন্ট্রাক্ট আইনে এটা পাবো যে ভয়েড কন্ট্রাক্ট কেন হয়, কি কি কারণে ভয়েড হয়। তো যেই যেই কারণে কন্ট্রাক্ট ভয়েড হয় তার মধ্যে একটা কারণ হচ্ছে কন্ট্রাক্ট উইথ মাইনর। মানে আপনি যদি কোনো মাইনরের কাছ থেকে কোনো একটা বিজনেস ট্রানজাকশন করেন বা যেই কোনো ট্রানজাকশন বা কন্ট্রাক্ট করেন, তাহলে শুরুতেই সেটা ভয়েড হবে। কারণ মাইনর কন্ট্রাক্টের পার্ট হতে পারে না। মাইনরের সাথে যে কোনো কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট সেটা ভয়েড হবে, মানে ভয়েড কন্ট্রাক্ট হবে। স্যার মাইনর বলতে কি 18 বছরের ছোট যারা তারা? জি জি জি, আমাদের দেশে মাইনর বলতে এখনো 18 বছর, মানে 18 বছরের মেজরিটি হয়, তার মানে 18 বছরের নিচে যারা সবাই মাইনর। তো এখন এরপরে বলা হচ্ছে যে ফার্ম যখন যাত্রা শুরু করলো, তখন না পারলেও ফার্ম যখন যাত্রা শুরু করে দিছে, যাত্রার পথে পরবর্তীতে একজন মাইনরকে শর্ত সাপেক্ষে ফার্মের পার্টনার করা যেতে পারে। তার মানে প্রথম কথা হচ্ছে পার্টনারশিপ বিজনেসটা যখন শুরু হয় তখন মাইনরকে পার্টনার হিসেবে নেওয়া যাবে না। যখন ব্যবসাটা শুরু হওয়ার পরবর্তীতে রানিং বিজনেসে একজন মাইনরকে শর্ত সাপেক্ষে পার্টনার করা যেতে পারে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপরে আমরা আসি রাইটস এন্ড লায়াবিলিটিস অফ মাইনর পার্টনার। এখন আমরা বলবো মাইনর পার্টনারের কিছু রাইটস এবং লায়াবিলিটিস কিছু আছে, যেটা সব ক্ষেত্রে মেজরের মতো করে না। প্রথম যেটা বললাম, রাইট টু প্রপার্টি অ্যান্ড শেয়ার অফ প্রফিট অ্যাজ এগ্রিড বাই দ্য কন্ট্রাক্ট। মাইনর পার্টনার হিসেবে পার্টনারশিপ ফার্মের যে প্রপার্টি আছে সেই প্রপার্টিতে অধিকার থাকবে মাইনর পার্টনারের, এবং কন্ট্রাক্টের মধ্যে যে প্রফিট শেয়ার আছে সেই প্রফিট শেয়ারও ক্লেম করার অধিকার থাকবে। এটা অন্যান্য সিনিয়র মানে অন্যান্য মেজর পার্টনারদের মতো মাইনর পার্টনারদেরও একই অধিকার আছে। প্রপার্টিতে রাইট থাকবে এবং প্রফিট শেয়ারে রাইট থাকবে। সেকেন্ড পয়েন্টে বলা হচ্ছে অ্যাক্সেস টু অ্যান্ড ইন্সপেক্ট ফার্মস বুকস অফ অ্যাকাউন্ট। আপনাদের মনে থাকার কথা যে আমরা পড়েছিলাম পার্টনারদের একটা রাইটস আছে, সেটা হচ্ছে ফার্মের বুকস অফ অ্যাকাউন্টসে অ্যাক্সেস নিতে পারে সে। মানে ফার্মের কত লাভ হলো, কত লস হলো, হ্যাঁ, কার কাছে কত বিক্রি হলো, কার কাছে থেকে কত কেনা হলো, এই এই ইনফরমেশন গুলাতে পার্টনাররা চাইলে অ্যাক্সেস করতে পারে, জানতে চাইতে পারে। অন্যান্য পার্টনারদের মতো মাইনর পার্টনারেরও এই অধিকার আছে যে সে বুকস অফ অ্যাকাউন্টসে অ্যাক্সেস নিতে পারবে। থার্ড পয়েন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে নট পার্সোনালি লায়াবল ফর অ্যাক্ট অফ দ্য ফার্ম। ফার্মের কাজের জন্য মাইনর পার্টনার পার্সোনালি লায়াবল না। আচ্ছা, আমার এখানে আজান হচ্ছে, আজানের পরে আমি আবার শুরু করব।
ওকে, তাহলে থার্ড বুলেট পয়েন্টে যেটা বলা হচ্ছে, নট পার্সোনালি লায়াবল ফর দ্য অ্যাক্ট অফ দ্য ফার্ম। নট পার্সোনালি লায়াবল এর মানে কি, আপনারা কেউ কোনো ধারণা দিতে পারেন? মানে পার্টনাররা মানে লায়াবল ওয়াকিল করে, এটা তো মাইন্ড। জি, এখানে যেটা আমি যেটা আগে থেকেই বলেছি যে ফার্মের পার্টনাররা জয়েন্টলি এবং পার্সোনালি লায়াবল। জয়েন্টলি এবং পার্সোনালি লায়াবলের মধ্যে পার্থক্যটা আমি যদি বলি, আগে এই বিষয়টা বুঝে নিই যে অন্যান্য পার্টনার, সাধারণ ক্ষেত্রে ফার্মের পার্টনাররা কিভাবে লায়াবল হয়। ধরেন যে কোনো একটা ফার্ম 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। দুইজন পার্টনার দুইজন পার্টনার 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। তাদের এক একজনের মূলধন হচ্ছে 50,000 50,000। এখন এই ফার্মটা ব্যবসা করতে গিয়ে যদি লস করে, মানে ব্যবসা যদি লোকসান হয়, ধরেন যে লোকসান হতে হতে পাওনাদারের পরিমাণ দাঁড়ালো 2 লক্ষ টাকা, আর সম্পদ আছে হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে পাওনাদার হচ্ছে 2 লাখ টাকা, আর আপনার ব্যবসার কাছে মোট সম্পত্তি আছে 1 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকা দিলে আরো 1 লাখ টাকা কিন্তু পাওনাদাররা পায়। তো এখন 1 লাখ টাকা আপনি কিভাবে পরিশোধ করবেন, বা পাওনাদাররা 1 লাখ টাকা কিভাবে পাবে? আনসার হচ্ছে যে ফার্মের 1 লাখ টাকা শেষ হওয়ার পরে আপনাদের ব্যক্তিগত সম্পত্তি যেগুলো আছে, ধরেন যে আপনার বাবার রেখে যাওয়া জমি, হ্যাঁ, বা আপনার বাবার রেখে যাওয়া ফ্ল্যাট, এগুলো বিক্রি করে দিয়ে আপনার পাওনাদারকে পরিশোধ করতে হবে। বা আপনি ব্যক্তিগত ব্যবসা করে আপনার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, সেগুলোর মাধ্যমে আপনাকে পাওনাদারকে পরিশোধ করতে হবে। একে বলা হচ্ছে পার্সোনালি লায়াবল। ঠিক আছে? মানে ফার্মের ব্যবসার জন্য নিজের ব্যক্তিগত সম্পত্তি স্যাক্রিফাইস করাটাকে বলা হচ্ছে পার্সোনালি লায়াবল। এটা অন্যান্য পার্টনারদের ক্ষেত্রে প্রযোজ্য হইলেও মাইনর পার্টনারদের ক্ষেত্রে মাইনর পার্টনাররা পার্সোনালি লায়াবল হয় না। ধরেন যে কোনো একটা ফার্মের 3জন পার্টনার, 3 লক্ষ টাকা মূলধন, তার মধ্যে একজন হচ্ছে মাইনর, তার মানে মাইনর পার্টনারেরও 1 লাখ টাকা মূলধন আছে। এখন পার্টনারের এই পার্টনারশিপ ফার্মটা লসের সম্মুখীন হলো এবং পাওনাদার অনেক বেশি, ধরা গেল 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা পাওনাদার আছে, অন্যদিকে সম্পত্তি আছে 3 লক্ষ টাকা। তাহলে 3 লক্ষ টাকার সম্পত্তির মধ্যে 1 লক্ষ টাকা কিন্তু মাইনর পার্টনারেরও আছে। তাহলে মাইনর পার্টনারের 1 লক্ষ সহ ওই 3 লক্ষ টাকা পরিশোধ করলে আরো 3 লক্ষ টাকা কিন্তু পাওনাদার থাকে। এই যে আরো 3 লক্ষ টাকা যে দিতে হবে, এই 3 লক্ষ টাকার জন্য ওই দুই পার্টনারের ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করতে হবে, কিন্তু মাইনর পার্টনারের ব্যক্তিগত সম্পত্তি আর বিক্রি করতে হবে না, কারণ মাইনর পার্টনাররা পার্সোনালি লায়াবল হয় না। ক্লিয়ার? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? স্যার, মাইনররা তাহলে প্রফিট শেয়ার করবে, লাইবিলিটি ও নিবে না? সুবিধা নিবে, কিন্তু অসুবিধার ক্ষেত্রে কিছুটা রেস্ট্রিকশন আছে। ঠিক আছে? কারণ আপনি যখন একজন মেজর মেজর হয়ে যখন আপনি একজন মাইনরকে পার্টনার হিসেবে নিচ্ছেন, তো আপনি তো কিছুটা স্যাক্রিফাইস করেই নিবেন, তাই না? একজন মাইনরকে তো আপনি কেন নিচ্ছেন? হুম। তো তাহলে মাইনরের এখানে স্বার্থ দেখা হয়েছে যে মাইনর ব্যবসা করতে যাবে, ব্যবসায় যদি লাভ হয় লাভ নিবে, ব্যবসায় যদি ক্ষতি হয় ক্ষতিও নিবে, কিন্তু সেই ক্ষতিটা ব্যবসার মধ্যে আওতাভুক্ত থাকবে। সেই ক্ষতিটা যেন মাইনরের ব্যক্তিগত সম্পত্তি পর্যন্ত না আসে। ঠিক আছে? স্যার, যেমন সে যে কয় টাকা মূলধন বিনিয়োগ করছে এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। ওর মধ্যে সীমাবদ্ধ থাকবে, এক্স্যাক্টলি। ঠিক শেয়ার কোম্পানির মতো। শেয়ার কোম্পানি, ধরেন যে আপনি কোম্পানির পেইড আপ ক্যাপিটাল দিয়ে ব্যবসা শুরু করলেন, কোম্পানি যতই লস খাক ওই পেইড আপ ক্যাপিটালটাই আপনার সর্বোচ্চ খোয়া যাবে, আপনার ব্যক্তিগত সম্পত্তিতে আসবে না, তাই না? কোম্পানির ক্ষেত্রে। কিন্তু পার্টনারশিপের ক্ষেত্রে মাইনররা এরকম সুবিধা পায়
যে তার যে ক্যাপিটালটা দিল সেই ক্যাপিটালটা শেষ হবে, কিন্তু ব্যক্তিগত সম্পত্তিতে আর আহ, ব্যক্তিগত সম্পত্তিতে আর আসবে না লাইবিলিটি। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন আসি, এই মাইনর পার্টনারের একটা অসুবিধা আছে। সেই অসুবিধা হচ্ছে মাইনর পার্টনার পার্টনার থাকাকালীন অবস্থায় অন্য কোনো পার্টনারের এগেনস্টে মামলা করতে পারবে না। আমি আবার বলি, মাইনর পার্টনার ফার্মের পার্টনার থাকাকালীন অবস্থায় অন্য মেজর পার্টনার বা অন্য কোনো পার্টনারের এগেনস্টে মামলা করতে পারবে না। তবে হ্যাঁ, যদি সে পার্টনারশিপ থেকে বের হয়ে যায়, বের হয়ে গিয়ে তারপরে অন্য পার্টনারের এগেনস্টে মামলা করতে পারবে। ক্লিয়ার? জি স্যার। পার্টনার অন্য কোনো পার্টনারের বিরুদ্ধে মামলা করতে পারবে। পার্টনার থাকাকালীন অবস্থায় পারবে না, তবে পার্টনারশিপ থেকে বের হয়ে এসে চাইলে সে পারবে। স্যার, মিনিমাম কেউ মামলা করতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, মিনিমাম পার্টনারের বিরুদ্ধে মামলা করতে পারবে না? মাইনর 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 যেটা স্যার। আইন শুধু বলছে এগেস্ট পার্টনার, মানে এর মধ্যে মাইনর মেজর, ধরেন যে দুইজন মাইনর যদি থাকে, একজন মাইনর আরেকজন মাইনর এগেস্টে মামলা করতে পারবে কিনা, তাই তো আপনার প্রশ্ন? জি স্যার। তাহলেও পারবে না। এখানে বলা হচ্ছে যে এগেস্ট এ পার্টনারের অন্য পার্টনারের এগেস্টে মামলা করতে পারবে না। থ্যাংক ইউ স্যার। দেন নেক্সট পয়েন্টে বলতেছে যে মাইনর তো মাইনর হিসেবে ব্যবসা শুরু করলো, মাইনর তো একটা সময় মেজর হবে, তাই না? তো মেজর হওয়ার পরে কি হবে? সে মেজর হওয়ার পরে কি পার্টনার হিসেবে কন্টিনিউ করবে না করবে না, বা তার কি দায়িত্ব মেজর হওয়ার পরে, তার কি দায়িত্ব? আইন বলতেছে যে মাইনর যখন মেজর হবে তাকে 6 মাস সময় দেওয়া হবে। ঠিক আছে, 6 মাস সময় দেওয়া হবে। জি স্যার। এই 6 মাসের মধ্যে তাকে সিদ্ধান্ত নিতে হবে সে কি পার্টনার হিসেবে থাকতে চাচ্ছে না চাচ্ছে না। যদি 6 মাসের মধ্যে সে যদি সে পার্টনারশিপ থেকে বের হয়ে যেতে চায়, তাহলে 6 মাসের মধ্যে তাকে নোটিশ দিতে হবে যে আমি আর পার্টনার হিসেবে থাকতে চাচ্ছি না। অথবা সে যদি থাকতে চায়ও, তাকে তাহলেও নোটিশ দিতে হবে। তবে যদি সে নোটিশ একেবারেই না দেয়, তাহলে ধরে নেওয়া হবে সে পার্টনার হিসেবে কন্টিনিউ করতে চাচ্ছে। ঠিক আছে? স্যার, নোটিশ না দিলে তাহলে ধরে নিব তিনি পার্টনার হিসেবে কন্টিনিউ করতে যাচ্ছে। জি। তাহলে মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে, সে যদি মেজর হওয়ার পরে পার্টনারশিপ থেকে বের হয়ে যেতে চায়, তাহলে এই মর্মে তাকে একটা নোটিশ দিতে হবে 6 মাসের মধ্যে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে। যদি নোটিশ না দেয়, ধরে নেওয়া হবে সে কন্টিনিউ করতে চাচ্ছে। এখন আসি, এই যে 6 মাস আমি কি বললাম, মেজর হওয়ার, ধরেন যে 18 বছর যেদিন পার হইলো তারপর থেকে ঠিক 6 মাস পর্যন্ত, এই সময়ের মধ্যে তাকে সিদ্ধান্ত, এই সময়টা তাকে দেওয়া হয়েছে 6 মাস। এখন যদি কোনো পার্টনার, ধরেন যে আহ, আপনার ফাদার, আপনার বয়স যখন সে ফর এক্সাম্পল 10 বছর, তখন আপনাকে আপনার বাবা কোনো একটা ফার্মের পার্টনার বানিয়ে রেখেছে। অথবা ধরেন যে বয়স যখন 5 বছর, যে আপনার যখন বয়স 5 বছর, তখন যদি আপনার বাবা কোনো একটা ফার্মের পার্টনার বানায়, এরপরে যদি সেই পার্টনারশিপ ফার্ম নিয়ে আপনাকে কেউ কোনোদিন কোনো ইনফরমেশনই না দেয়, তো 18 বছর বয়স এসে আপনার কি সেটা মনে থাকবে? মনে তো নাও থাকতে পারে, তাই না? ধরেন যে আমার বাবা কোনো একটা ফার্মের সাথে জড়িত, পরবর্তীতে আমাকেও ওই ফার্মের পার্টনার হিসেবে ইনক্লুড করা হয়েছে, তখন আমার বয়স ছিল 5 বছর। তারপরে সে ফর এক্সাম্পল তার কিছুদিন পরে যদি আমার বাবা মারা যায়,
তো আমাকে আর অন্য কেউ জানালো না যে আমি ওই ফার্মের পার্টনার আছি। আমি যখন 18 বছর হইল আমার, তখনও আমি জানি না। যখন 19 বছর আমার হইল, তখনও আমি জানি না যে আমি কোন একটা ফার্মের পার্টনার হিসেবে ছিলাম। যদি আমি জানতাম, তাহলেই না নোটিশ দেওয়া না দেওয়ার বিষয় আসে। তা আমি জানলাম 20 বছর বয়সে এসে। দেখেন 2 বছর এখানে পার হয়ে গেছে, আমাকে সময় দিছিল 6 মাস। 18 বছর হয়ে গেছে, আরো 6 মাস, এর মধ্যে আমাকে ডিসাইড করতে হবে। আমি জানলাম 20 বছর বয়সে এসে। যখন যে 20 বছর বয়সে এসে আমি যখন জানলাম, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি এই ফার্মের পার্টনার থাকবো না। ঠিক আছে? তো ওই যে 6 মাস নোটিশের যে সময়টা, ওই 6 মাস গণনা করা হবে 20 বছর বয়সে, যখন আমি জানতে পারলাম যে আমি কোন একটা ফার্মের পার্টনার ছিলাম। ঠিক আছে? মানে আইন বলতেছে যে আমার 18 বছর বয়স, অথবা যেদিন আমি জানতে পারলাম 18 বছরের পরে, যেদিন আমি জানতে সেদিন পারলাম যে থেকে 6 মাস পর কাউন্ট হবে স্যার। সেদিন সেদিন থেকে 6 মাসের মধ্যে আমাকে নোটিশ দিতে হবে। ক্লিয়ার? জি স্যার। স্যার এটা আবার একটু বলেন প্লিজ স্যার। হ্যাঁ, আপনি মেহেদি ভুইয়ান না? আচ্ছা মেহেদি, ধরেন যে আপনি আপনার দূর সম্পর্কের এক মামা একটা ফার্মের পার্টনার। সেই মামা আপনার যখন 5 বছর বয়স, তখন আপনাকে একটা ফার্মের পার্টনার বানিয়ে রাখলো। ক্লিয়ার? জি স্যার। তার 2 বছর পরে, মানে আপনার যখন 7 বছর বয়স, তখন আপনার সেই মামা মারা গেল। তো আপনি পরবর্তীতে, আপনাকে আর এই যে আপনি একটা ফার্মের পার্টনার আছেন, এই বিষয়টা আপনাকে কেউ আর জানালো না। তো 5 বছর বয়সের একটা ঘটনা, আপনার কি 17-18 বছর পরে আপনার কি মনে থাকবে যে আমি 5 বছর বয়সে বয়সে কোন একটা ফার্মের পার্টনার হয়েছিলাম? না মনে নাও স্যার। থাকতে পারে, তাই না? জি। তো ধরেন যে 18 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, 20 বছর বয়সে আপনি জানতে পারলেন যে আপনি কোন একটা ফার্মের পার্টনার হিসেবে ছিলেন, আছেন, এখনো আছেন। 5 বছর বয়সে আপনাকে সেই ফার্মের পার্টনার করা হয়েছিল। এর আগে 18 বছর যখন হয়, আপনি জানতেনই না, 20 বছর বয়সে আপনি জানলেন। তো আইন বলতেছে যে যেদিন আপনি জানলেন, মানে 20 বছর বয়স থেকে, তো ওর 6 মাসের মধ্যে আপনাকে ডিসিশন নিতে হবে আপনি ফার্মের পার্টনার হিসেবে থাকতে চান বা না চান, চান না। স্যার যেদিন জানতে পারবো ওই দিন থেকে 6 মাসের মধ্যে। 6 মাসের মধ্যে গণনা করতে হবে। এখানে বলছে যে আপনার 18 বছর বয়স, অথবা আপনি যেদিন জানতে পারলেন 18 বছরের পরে, আপনি যেদিন জানতে পারলেন, সেদিন থেকে 6 মাসের মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি ফার্মে থাকতে চান বা না চান। ঠিক আছে? ঠিক আছে স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হুম, জি বলেন। স্যার জেনে যদি না জানার ভান করা হয় তখন কি হবে স্যার? ওইটা তো ভাই আইন বলবে না। জেনে না জানার ভান করলে ধরে নেওয়া হবে জানা হয়েছিল, এবং সেই অনুযায়ী তার পানিশমেন্ট হবে। স্যার আমি তো একটা কোশ্চেন করতে পারি? জি। পার্টনারটা কন্টিনিউ থাকবে না তখন? কখন? সে যদি জেনেও না জানার ভান করে থাকে? জেনেও না জানার ভান করলে কন্টিনিউ হবে, হ্যাঁ। কারণ এটাই। মানে 18 বছর বয়সে সে জানতো, কিন্তু 20 বছর বয়সে বললো যে না আমি জানতাম না। আসলে সে জানতো। তো 18 বছর বয়সে যদি জানতো, আমি সত্যটা ধরে নেই, যদি জানতো, তার মানে 6 মাসের মধ্যে তাকে ফার্মের পার্টনার হিসেবে না না যদি না থাকতে চায়, তাহলে ডিসকন্টিনিউ করার নোটিশ দিতে হবে। যেহেতু সে নোটিশ দেয় নাই, সে ধরে নেওয়া হবে তো সে ফার্মের পার্টনার হিসেবে কন্টিনিউ করছে। তো ধরে নেওয়া হবে ঠিক আছে, তাহলে পার্টনার হিসেবে কন্টিনিউ হয়ে গেছে অলরেডি। স্যার কোনো ক্ষেত্রে যদি স্যার 18 বছরের মানে ওই যে 18 বছরের পর যে 6 মাস কাউন্ট হলো সে জানে না, সেক্ষেত্রে স্যার যদি কোনো সময় ব্যবসা প্রতিষ্ঠানটা লসের সম্মুখীন হয়, সেক্ষেত্রে কি তার ভাগের মানে ভাগিদার হবে সেই লসটা? এইটা আসতেছে, এটা আপনার প্রশ্নের উত্তর এখন আসবো। এতক্ষণ পর্যন্ত যেটা বললাম, এতটুকু বুঝতে পারছেন কিনা? জি স্যার। ওকে, এখন আসি যে এই যে এই যে 6 মাস, 6 মাসের মধ্যে মেজর হওয়ার বা জানার, 6 মাসের মধ্যে যদি
সে পার্টনারশিপ হিসেবে থাকতে রাজি হয়, কন্টিনিউ করে, তাহলে তার কি কনসিকুয়েন্স আছে? প্রথম কথা হচ্ছে, তখন তার যে লাইবিলিটি, যে পার্সোনালি লায়াবল করার যে লাইবিলিটি, সেটা শুরু হবে ডে 1 থেকে, যখন তার 5 বছর বয়সে, যখন সে পার্টনার হিসেবে ঢুকলো। আগে কি কথা ছিল? আগে কথা ছিল যে প্রফিট হইলে প্রফিট শেয়ার নিবে, লস হইলে লস শেয়ার নিবে, কিন্তু তার ব্যক্তিগত সম্পত্তিকে লায়াবল করা যাবে না। এটা মাইনর থাকাকালীন এই শর্ত ছিল। যখন মেজর হয়ে গেল, তখন অন্যান্য পার্টনারের মতো সবকিছুর জন্য সে লায়াবল থাকবে। প্রফিট হলে প্রফিট নিবে, লস হলে লস নিবে। তারপরে যদি পার্সোনালি লায়াবল তাকে করতে হয়, তাহলে সেটাও করা যাবে। সেটা করা যাবে। সেটা কোন দিন থেকে করা যাবে? সেটা একদম সে যে যে ডেটে মাইনর হিসেবে জয়েন করেছিল, সেই দিন থেকে করা যাবে। স্যার যে ডেটটা মানে বুঝুন। 5 বছর বয়সে আপনি যখন মাইনর হিসেবে পার্টনারশিপে ঢুকলেন, তারপর থেকে যত অ্যাক্টিভিটিস হয়েছে ফার্মে, এই সমস্ত অ্যাক্টিভিটিস এর জন্য আপনাকে পার্সোনালি লায়াবল করা যাবে, যদি আপনি মানে পার্টনার, যখন মেজর হ্যাঁ, পার্টনার মেজর হওয়ার মেজর পরেও হিসেবে। যখন আপনি পার্টনার হিসেবে কন্টিনিউ করতে চান। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। কারণ আপনি সব জেনে শুনে, আপনি 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 মেজর হয়ে গেছেন, তারপরেও 6 মাস চলে গেছে, তো এখন আপনি সব কিছু জানেন, আপনার ভালো মন্দ আপনি বুঝেন, তো সবকিছু বুঝে শুনেই আপনি পার্টনারশিপ হিসেবে জয়েন করতেছেন। তো তাহলে আপনি একদম যে দিনে আপনি জয়েন করছিলেন 5 বছর বয়সে, সেই দিন থেকে ফার্ম যত কাজ করেছে সমস্ত কাজের লাইবিলিটি আপনাকে নিতে হবে অন্যান্য পার্টনারদের মতো, একক মানে সমানভাবে, মানে পার্সোনালিও আপনাকে লায়াবল করা যাবে। বিষয়টা এমন না যে আজকে আমি মেজর হিসেবে জয়েন করলাম, তা আজকের পরের কাজের জন্য আমি পার্সোনালি লায়াবল হবো, তার আগের জন্য না, সেটা হবে না। আপনি যেহেতু মেজর হয়েও ফার্মের পার্টনার হিসেবে কন্টিনিউ করছেন, তাহলে একদম যেদিন আপনি জয়েন করেছিলেন সেই দিন থেকে এখন পর্যন্ত সমস্ত কাজের জন্য আপনাকে পার্সোনালি লায়াবল করা যাবে। তার মানে স্যার পূর্ববর্তী ঘটনা প্রেক্ষিতে আমাকে লায়াবল করা যাবে? লায়াবল করা যাবে যদি আপনি কন্টিনিউ করেন। যদি কোনো ধরনের ভুল বা ফ্রড থেকে থাকে কোনো পার্টনারের, মানে মাইনর পার্টনারের, সেক্ষেত্রে সে যখন মেজর হবে তখন কি স্যার সেটা স্যার লায়াবল তখনও থাকবে এবং এভরিথিং, 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 তার নিজের জন্যও। স্যার তার মানে তো সে যখন 5 বছর বয়সে মানে মাইনর পার্টনার হিসেবে জয়েন করছিল, তা যদি 6 বছর বয়সে তার থাকাকালেও যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে সে পার্সোনালি এটা নিবে, লায়াবল থাকবে, সেক্ষেত্রেও তাকে নিতে হবে, যদি সে মেজর হওয়ার পরে যদি পার্টনার হিসেবে কন্টিনিউ করে। কন্টিনিউ করে, তা তো এটা নিতেই হবে। নিতেই হবে। এখন আসি, যদি কন্টিনিউ না করে, যদি ডিসকন্টিনিউ করে আর কি, তাহলে কি হবে? ডিসকন্টিনিউ করলে সে যেদিন নোটিশ দিচ্ছে, ওই নোটিশ পর্যন্ত তাকে তার লায়াবিলিটি থাকবে, কিন্তু সে পার্সোনালি লায়াবল থাকবে না। ঠিক আছে? জি স্যার। সে আর নোটিশ ডেটের পরে, নোটিশ জি নোটিশ যেদিন দিল তার পরের কাজে থেকে সে ফার্মের আর কোনো লায়াবিলিটি তার নাই। তবে নোটিশের দিন পর্যন্ত সে লায়াবল থাকবে, কিন্তু পার্সোনালি লায়াবল থাকবে না। কারণ মাইনর হিসেবে সে যাত্রা শুরু করেছিল, মাইনর হিসেবেই সে যাত্রা শেষ করেছে। ঠিক আছে? সে মেজর হওয়ার পরে আর জি ফার্মের স্যার। পার্টনার হিসেবে কন্টিনিউ করেনি। জি স্যার, বুঝতে পারছি স্যার। এবং আগে যে একটা সমস্যা ছিল, সে অন্য পার্টনারের এগেনস্টে মামলা করতে পারতো না, এখন সে যেহেতু ফার্ম থেকে চলে আসলো, সে যদি লাগে, যদি প্রয়োজন পড়ে, অন্যান্য পার্টনারদের এগেনস্টে মামলা করতে পারবে। ক্লিয়ার? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। ওকে, এখন আমরা আসি ইনকামিং অ্যান্ড আউটগোয়িং পার্টনার, মানে নতুন করে যারা পার্টনার আসে এবং পার্টনারশিপ থেকে যারা বের হয়ে যায়, তাদের ক্ষেত্রে কি হবে?
প্রথমে আসি ইন্ট্রোডাকশন অফ এ পার্টনার, মানে যখন নতুন একজন পার্টনার কোন একটা ফার্মে জয়েন করে, ইন্ট্রোডাকশন করে, তখন কি হয়। প্রথমেই বলা হচ্ছে নো পার্সন শ্যাল বি ইন্ট্রোডিউসড অ্যাজ এ পার্টনার ইনটু এ ফার্ম উইদাউট কনসেন্ট অফ অল এক্সিস্টিং পার্টনার। তার মানে বলা হচ্ছে অন্যান্য সকল পার্টনারদের অনুমতি ব্যতীত, আমি আবার বলি, অন্যান্য এক্সিস্টিং বা অন্যান্য বিদ্যমান সকল পার্টনারের অনুমতি ব্যতীত নতুন কোনো পার্টনারকে নেওয়া যাবে না। তার মানে নতুন পার্টনার নেওয়ার ক্ষেত্রে বিদ্যমান সকল পার্টনারের ভেটো পাওয়ার আছে। ক্লিয়ার? এক্সিস্টিং পার্টনারদের কনসেন্ট লাগবে স্যার। জি জি। সেকেন্ড পয়েন্টে বলা হচ্ছে এ নিউ পার্টনার ইজ নট লায়াবল ফর এনি অ্যাক্ট অফ দ্য ফার্ম ডান বিফোর হি বিকাম এ পার্টনার। বলতেছে যে নতুন করে যে পার্টনারটা ঢুকলো ফার্মে, সে ঢোকার আগে পার্টনারশিপ ফার্ম যত কাজ করছে সেই কাজের জন্য তাকে লায়াবল করা যাবে না। ক্লিয়ার? স্যার টপিকটা যদি আবার একটু বলতেন, রিপিট করতেন, ভালো হইতো স্যার। আচ্ছা, ধরেন যে আপনি একটা ফার্মে ঢুকলেন আজকে, এখন জি 2 স্যার। মাস আগে ওই ফার্ম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে 10 কোটি টাকা লোন করছে। জি আপনি ফার্মে ঢোকার পরে সেই 10 কোটি টাকা ডিফল্ট করলো। এখন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আপনাকে ধরতে পারবে কিনা, বা আপনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের থেকে যে লোন নেওয়া হয়েছে সেই লোনের জন্য আপনি লায়াবল কিনা? জি স্যার। স্যার আনসার ইজ এখন নো, বিকজ লোনটা যখন করা হয় তখন আপনি পার্টনার ছিলেনই না। ভেরি ইজি অ্যান্ড সিম্পল। কারণ ওকে। ওই সময়টা আমার উপর বর্তাবে হবে না, দায়টা বর্তাবে হবে না। 3 নাম্বার বলা হচ্ছে এগ্রিমেন্ট রিকোয়ার্স টু বি সাপোর্টেড, মানে নতুন পার্টনার নেওয়ার যে বিষয়টা, এইটা পার্টনারশিপ এগ্রিমেন্ট যেটা থাকে সেই এগ্রিমেন্টে এটা সাপোর্টেড হতে হবে। মানে যদি এগ্রিমেন্টে লেখা থাকে নতুন পার্টনার নেওয়া যাবে না, মানে নতুন পার্টনার নেওয়াটা আপনার এগ্রিমেন্ট সাপোর্ট করে না, সেক্ষেত্রে কিন্তু নেওয়া যাবে না। ক্লিয়ার? জি স্যার। স্যার এগ্রিমেন্ট রিকোয়েস্ট টু বি সাপোর্টেড, এটা একটু আরেকটু যদি ক্লিয়ার এটাই করতেন বললাম স্যার। ভাই, আপনার যে পার্টনারশিপ এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টে যদি লেখা থাকে নতুন কাউকে পার্টনার হিসেবে নেওয়া যাবে না, তাহলে তো আপনি আচ্ছা আপনার আপনার নতুন পার্টনার নেওয়াটা আপনার পার্টনারশিপ ফার্মের এগ্রিমেন্ট সাপোর্ট করছে না, সেক্ষেত্রে আপনি পারবেন না। আগে আপনার পার্টনারশিপ এগ্রিমেন্টটা অ্যামেন্ডমেন্ট করতে হবে, তারপরে নিতে হবে। জি স্যার, গট ইট। এরপরে আমরা আসি রিটায়ারমেন্ট। এখন আমরা আসি যে রিটায়ারমেন্ট কি কি ভাবে হতে পারে। একটা হতে পারে কনসেন্ট অফ অল পার্টনার, সকল পার্টনারের সম্মতিতে কেউ একজন রিটায়ারমেন্টে চলে যাবে। ওকে। আরেকটা হতে পারে অ্যাজ পার পার্টনারশিপ এগ্রিমেন্ট। পার্টনারশিপ এগ্রিমেন্টেই কোনো পার্টনারের রিটায়ারমেন্টটা যদি সুনির্দিষ্টভাবে বলা থাকে যে এই পার্টনার, আমরা 3জন পার্টনার, তার মধ্যে একজন 1 বছর পরে এভাবে করে রিটায়ারমেন্টে চলে যাবে, তাহলে এটা এগ্রিমেন্টের মধ্যে থাকতে পারে। 3 নাম্বার হচ্ছে পার্টনারশিপ অ্যাট উইল। পার্টনারশিপ অ্যাট উইল মানে হচ্ছে যে পার্টনারশিপটা কন্টিনিউয়াসলি চলতে থাকে যতদিন পর্যন্ত এটাকে না ভাঙা হচ্ছে। তো সেই ক্ষেত্রে কোনো পার্টনার অন্যান্য পার্টনারদেরকে নোটিশ দেওয়ার মাধ্যমে রিটায়ারমেন্টে চলে যেতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এরপরে আসি লায়াবিলিটি অফ এ রিটায়ারিং পার্টনার। লায়াবিলিটি মানে ধরেন যে একটা ফার্ম, সেটা 2000 সালে শুরু করেছিল, 2024 সালে শেষ করলো, না 2024 সালে এসে 24 বছর পরে একজন পার্টনার সেই ফার্ম থেকে বের হয়ে যাচ্ছে, রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে পার্টনারটা রিটায়ারমেন্টে চলে যাচ্ছে
সেই পার্টনার সেই পার্টনারের লায়াবিলিটি থাকবে কি থাকবে না, আর যদি থাকে তাহলে কতদূর থাকবে, বা এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ আছে কিনা। প্রথম আমি যদি এক এক করে বলি, যে যে পার্টনারটা ফার্ম থেকে রিটায়ারমেন্টে চলে গেল 24 বছর পরে, এই 24 বছরের যে কার্যকলাপ ফার্ম করেছে সেই কাজের জন্য সে লায়াবল থাকবে কিনা। আনসার ইজ ইয়েস, লায়াবল থাকবে। যদিও সে ফার্ম থেকে চলে গেল, কিন্তু সে ফার্মের পার্টনার থাকাকালীন অবস্থায় ফার্ম যত কাজ করেছে সেই কাজের জন্য তাকে লায়াবল করা যাবে, যদিও সে ফার্ম থেকে চলে যাচ্ছে। স্যার আজীবনের জন্য তাকে লায়াবল করা যাবে? আজীবনের জন্য লায়াবল করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই লায়াবিলিটি থেকে কোনো মুক্তির উপায় আছে কিনা, বা কোনো রাস্তা আছে কিনা যে আমি এখান থেকে যাওয়ার পরে আমার আর কোনো লায়াবিলিটি থাকবে না। আইন এটাও বলে দিছে একটা রাস্তা আছে। সেই রাস্তাটা হচ্ছে কি, একটা এগ্রিমেন্ট লাগবে, ট্রাইপার্টি এগ্রিমেন্ট, ত্রিপাক্ষিক একটা এগ্রিমেন্ট লাগবে। সেই এগ্রিমেন্টটা কাদের মধ্যে লাগবে, মানে কি 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 ব্যাপারে এগ্রিমেন্ট লাগবে, সেই এগ্রিমেন্টটা হচ্ছে এই যে যে পার্টনারটা চলে যাচ্ছে সবাই এগ্রি করবে যে এই পার্টনার চলে যাওয়ার পরে এই ফার্মের কোনো কাজের জন্য তাকে আর লায়াবল করা যাবে না। এখন কাকে কাকে এগ্রিমেন্ট করতে হবে? এগ্রিমেন্ট করতে হবে তিন পক্ষের কথা বললাম। একটা পক্ষ হচ্ছে যে চলে যাচ্ছে, সে একটা পক্ষ। আরেকটা পক্ষ হচ্ছে যে ফার্ম থেকে সে চলে যাচ্ছে, সেই ফার্ম ইটসেলফ একটা পক্ষ। আর একটা পক্ষ হচ্ছে পাওনাদার, ক্রেডিটর। এই তিন পার্টি মিলে যদি সম্মত হয়, একটা এগ্রিমেন্ট যদি করে যে হ্যাঁ, যে পার্টনার চলে যাচ্ছে তার কাছে কোনো দাবি দাওয়া নাই, তাহলেই শুধুমাত্র সে সেই লাইবিলিটি থেকে রেহাই পাবে। ধরেন যে আমি একটা উদাহরণ দিই, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে এই যে ফার্ম, যে ফার্মের থেকে কোন একটা পার্টনার বের হয়ে যাচ্ছে, সেই ফার্ম 5 বছর আগে একটা লোন করেছিল 20 কোটি টাকা। সেই লোনের মেয়াদ ছিল 20 বছর মেয়াদি। ওকে, তাহলে 5 বছর পরে যখন এই পার্টনার চলে যাচ্ছে, তখনও তো ওই লোনের টাকা পরিশোধ করা হয়নি। তো এখন পার্টনার চলে যাওয়ার পরে 6ষ্ঠ বছরে যায় যদি ওই ফার্ম লোনের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়, তাহলে কি এই যে পার্টনারটা চলে গেল, তাহলে তাকে কি লায়াবল করা যাবে কিনা? আনসার ইজ ইয়েস, যাবে। এটা হলো প্রথমে আমি বললাম। পরে যেটা বললাম সেটা হচ্ছে লায়াবল করা যাবে না যদি এই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এই ফার্ম এবং যে চলে যাচ্ছে সে যদি একসাথে রাজি হয় যে এই ব্যক্তি চলে যাওয়ার পরেও যদি এই ফার্ম টাকা দিতে ব্যর্থ হয়, তাহলে এই ব্যক্তিকে আর লায়াবল করা যাবে না। তাহলেই শুধুমাত্র সেই লায়াবিলিটি থেকে সে মুক্তি পাবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। স্যার তাহলে ফার্ম, ক্রেডিটর, আরেকটা হিম বলতে এবং যে নিজে নিজে আর কি, যে চলে যাচ্ছে সে নিজে। আচ্ছা স্যার। পার্টনার, ফার্ম এন্ড ক্রেডিটর। ওকে, নেক্সট পয়েন্টে যদি আমরা আসি, এখানে আমরা একটু পরে জানবো যে কোনো পার্টনার যদি চলে যায় তাহলে তাকে তার রিটার্ন নোটিশ বাধ্যতামূলক। আইন বলতেছে যে যে ডেটে যে নোটিশ ইস্যু করলো, তার মানে রিটায়ারমেন্টের নোটিশ ইস্যু করলো, সেই নোটিশ ডেটের পরের যত কাজ আছে ফার্মের, সেই কাজের জন্য সে লায়াবল না। তবে কেউ যদি নোটিশ ইস্যু না করে, তাহলে নোটিশ ইস্যু না করার জন্য যেদিন যেদিন পর্যন্ত নোটিশ ইস্যু করা হবে না সেই দিন পর্যন্ত স্টিল সে লায়াবল থাকবে। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, ধরেন যে আমি 31 ডিসেম্বর 2024 আমি কোন একটা ফার্ম থেকে রিটায়ারমেন্টে চলে গেছি, কিন্তু আমি নোটিশ ইস্যু করিনি। নিয়ম অনুযায়ী আমি যদি নোটিশ ইস্যু করতাম, তাহলে 31 ডিসেম্বর 2024 পরে ওই ফার্ম যে কাজই করুক না কেন সেই কাজের জন্য আমি লায়াবল থাকতাম না। কিন্তু যেহেতু আমি নোটিশ ইস্যু করিনি, এখন বলা হচ্ছে আমি রিটায়ারমেন্ট করলেও, যেহেতু নোটিশ ইস্যু করিনি, রিটায়ারমেন্টের পরেও যদি ফার্ম কোনো কাজ করে সেই কাজের জন্যও আমি লায়াবল।
ক্লিয়ার? ক্লিয়ার স্যার। কার কোনো প্রশ্ন আছে? নোটিশটা স্যার পাবলিক নোটিশ হতে হবে। পাবলিক নোটিশ হতে হবে। আমি একটা কোশ্চেন করবো স্যার। জি জি করেন কোশ্চেন। স্যার আমার হয়েছে যে এখানে কারেন্ট চলে গেছিল, যার ফলে কি স্যার ওয়াইফাইটা অফ হয়ে গেছিল, আমি কন্টিনিউ করতে পারছিলাম না স্যার। এই ব্যাংকের পরে কি বলছিলেন স্যার, এই 20 বছর যে এগ্রিমেন্টে যে আমরা লোন নিলাম, এই ক্ষেত্রে আমি স্যার বুঝতে পারিনি। আচ্ছা, প্রথম পয়েন্টে কথা বলতেছেন আপনি। প্রথম পয়েন্টে বলা হচ্ছে যে কোনো পার্টনার যদি রিটায়ারমেন্টে চলে যায়, সে জি স্যার। পার্টনারশিপ থাকাকালীন অবস্থায় সমস্ত কাজের জন্য লায়াবল হবে। হুম। একটা উপায় আছে সেই লায়াবিলিটি থেকে বের হওয়ার, সেটা হচ্ছে যদি তিন পক্ষ এগ্রিমেন্ট করা যায়। জি স্যার। এগ্রিমেন্টে হবে ক্রেডিটার, সে নিজে যে চলে যাচ্ছে, এবং সে ফার্ম, এই তিন পক্ষ মিলে যদি রাজি থাকে যে সে চলে যাওয়ার পরে ফার্মের ওই কাজের জন্য তাকে লায়াবল করা যাবে না, তাহলে শুধুমাত্র তার লায়াবিলিটি ওয়েভ হবে। তাছাড়া তার লায়াবিলিটি কন্টিনিউ করবে, যদিও সে পার্টনারশিপ থেকে বের হয়ে যাচ্ছে। স্যার এই ক্ষেত্রে এই যে ব্যাংকের কি একটা উদাহরণ দিচ্ছিলেন স্যার? ব্যাংকের উদাহরণ হচ্ছে যে ধরেন যে আপনি ফার্মের পার্টনার থাকা অবস্থায় একটা লোন করছেন জি স্যার। ব্যাংক থেকে। এখন আপনি ব্যাংকের লোন পরিশোধ হওয়ার আগে আপনি রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন। জি। তো আইন বলতেছে যে যদি আপনার ফার্ম, আপনি নিজে এবং ব্যাংক, এই তিন পক্ষ মিলে একটা এগ্রিমেন্টে আসেন যে আপনি চলে যাওয়ার পরে যদি ব্যাংকের টাকা দিতে ডিফল্ট হয়, তাহলে আপনি লায়াবল থাকবেন না। এটা যদি সবাই এগ্রি করে, তাহলেই শুধুমাত্র আপনি সেই লায়াবিলিটি থেকে নিজেকে বের করে নিতে পারবেন। স্যার এবার বুঝতে পারছি স্যার। স্যার ধন্যবাদ স্যার। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আবার বিস্তারিত আলোচনা করব। আমরা কোনো ব্রেক নেইনি, সো 10 মিনিট আগে বের হওয়া যেতে পারে। স্যার আবার নেক্সট ক্লাস তো মেবি ঈদের পর। ঈদের পরে হবে। হ্যাঁ।